আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা পড়ি দোয়াগুলো পড়ি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد. وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم وعلى إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. رب زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني قولي يفقه قولي وبك يفقه نستعين وبك نستعين يا مستعان يا مستعان. ربي يسر ربي يسر ولا تؤسر ولا تؤسر وتمم علينا بالخير وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্ভবত আমাদের 14তম ক্লাস, তো এই 14তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তো এর আগে যে আমরা 13টা ক্লাস করেছি, ওই ক্লাসগুলোতে আমরা যেগুলো পড়েছি ইনশাআল্লাহ সংক্ষেপে ওইগুলো রিভিউ করব, এরপরে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে বাড়বো। তো প্রথমে আমরা পড়ছিলাম আরবি হরফ, যে 29 হরফ। এই হরফকে বলা হয় হরফে হিজাইয়া। আরবি 29 হরফকে বলা হয় হরফে হিজাইয়া। এই হরফগুলোর ভিতরে আমরা পড়ছিলাম যে হরফগুলো 3 ভাবে পড়তে হয়। একটা হলো টান ছাড়া, আর অল্প টান, বেশি টান। তো টান ছাড়া আমরা 2টা হরফ পড়ছিলাম, আলিফ আর হামজা। যেহেতু আপনাদের মোটামুটি আর কি হারাকাত পড়ানো হয়েছে, সেক্ষেত্রে হারাকাত, সাকিন, তানবিন এগুলো পড়ানো হয়েছে, হয়তো এই বিষয়টা আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। এখন সেটা হলো, যদি আমরা আলিফের ক্ষেত্রে দেখি, একজন পড়েন দেখি আলিফের উচ্চারণটা। এখানে দেখেন লেখা আছে। হুজুর আমি বলবো? হ্যাঁ, হুজুর বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ। হ্যাঁ, এই যে আলিফের উচ্চারণটা এখানে কিন্তু লেখা আছে। হ্যাঁ, তো তাহলে আমরা পড়ছিলাম যে হারাকাত, এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। তো হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর সেই হিসাবে দেখেন হামজা জবর আ, লাম ফাজের
লিফ লিফ আলিফ। আলিফ। তো এই যে হ্যাঁ, তাহলে আসলে আমাদের ওই সময় হয়তো বা আমরা এগুলো আমাদের ধারণা না থাকার কারণে আমাদেরকে আর কি আমরা বুঝতে পারি, সেজন্য আমাদেরকে বলা হয়েছিল যে এই দুইটা হরফ আলিফ আর হামজা, এই দুইটা হরফ টান ছাড়া পড়তে হবে। কিন্তু আমরা এখন বাস্তবে যেটা দেখতেছি যে এই যে আহ, কি বলে হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এর কারণে আর কি এই যে আলিফের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে, যেহেতু এখানে হারাকাত ছাড়া মাদের কোনো হরফ নেই। আর এই যে আলিফ তাড়াতাড়ি পড়া, হামজা তাড়াতাড়ি পড়া, এর মূল রহস্যই কিন্তু এখানে যে হামজা জবর লাম ফাজের লিফ আলিফ। তো এই বিষয়টা। এরপরে যদি আমরা বায়ের ক্ষেত্রে দেখি, এই যে বা লিখতে বা আলিফ জবর বা, এই যে এক আলিফ টান। তো আমরা পড়ছিলাম যে আহ, যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে ওটা, তাহলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হবে। তো সেই ক্ষেত্রে বায়ের ক্ষেত্রে এক আলিফ। যদি আমরা তা দেখি, তো তায়ের ক্ষেত্রেও তাই। সা জি তা জিমের ক্ষেত্রে আবার হ্যাঁ। জি। তো ঠিক এগুলোর মূল রহস্য এটা যে এই হরফগুলো যদি আমরা আরবিতে লিখতে যাই আসলে এভাবে আসবে যে যেগুলো আমরা একালিফ কথা বলছিলাম, ওগুলো যদি আমরা আরবিতে লিখি তো ওরকমই হবে, একালিফ টান হবে। আর জিমের ক্ষেত্রে এটা পুরোপুরি আমরা আমাদের এখনো আসেনি, সামনে আসবে ইনশাল্লাহ। জিম ইয়া মিম মাদের হরফের পরের হরফে যদি অক্ষ করা যায় ওটাকে বলা হয় মাদ্দা আরজি। তো আরজি মাদ আসবে ইনশাল্লাহ সামনে। তো এখানে তিন আলিফ টান থাকে। তো সেই বিষয়গুলো আর কি মোটামুটি এখানে, যে এখানে যে আমরা তিন ভাবে পড়লাম, তো এর মূল মূল যে রহস্য ছিল সেটাই যে আহ, এরকম আহ, মাদ হওয়া বা না হওয়া। প্রথমত মাদ হওয়া বা না হওয়া, টান ছাড়া আর টান সহ। এরপরে টানের ক্ষেত্রে আবার দুইটা ছিল, যে অল্প টান বেশি টান। তো এইভাবে আর কি মূল রহস্য ছিল এটা, যে এখানে যে হরফগুলো আরবি যে হরফগুলো আছে এই হরফগুলো লেখার ক্ষেত্রে যে বিষয়টা হয় আর কি, লেখার ক্ষেত্রে যেগুলো আসে যে আমরা যেরকম আলিফের ক্ষেত্রে পড়লাম যে এখানে কোনো টানের কোনো ব্যবস্থা নেই, ঠিক তেমনি ভাবে অন্যান্য হরফগুলো ওই যে যেগুলো এক আলিফ আছে ওইগুলো আমরা এক আলিফ পড়েছি। তার মানে আমরা এগুলোর নিয়ম না জানার পরও আলহামদুলিল্লাহ এগুলো আমরা ওই সময় আয়ত্ত করেছি। তো এই ক্ষেত্রে আমরা আরো একটা বিষয় এখানে পড়েছি, সেটা হলো যে এগুলো আমরা যখন পড়ি এই হরফগুলো তখন কিন্তু আমরা এই টান দিয়ে পড়ার কারণে, টান দেওয়া বা টান ছাড়া পড়ার কারণে আমাদের আরো একটা লাভ হয়েছে, সেটা হলো যে হরফগুলো একটু টান দিয়ে পড়েছি হয়তো তখন কেমনটা মনে হতে পারে, কিন্তু এর কারণে আমরা মাখরাজ গুলো খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পেরেছি। তাছাড়া মাখরাজের ক্ষেত্রে আমরা আমাদের ছাত্র জীবনেও দেখেছি যে মাখরাজ পড়তে বেশ সময় লাগে, অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমরা যারা এখানে ছিলাম আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি 3 দিনের ভিতরে আমরা মাখরাজ গুলো আলহামদুলিল্লাহ আয়ত্তে আনতে পেরেছি এবং সঠিক জায়গা থেকে হরফগুলো উচ্চারণ করতে পারি। আহ এখানে এও একটা আর কি মোটামুটি লাভ আমরা এখানে পেয়েছি। সেটা হলো যে হরফগুলো একটু হয়তো নিয়ম মেনে পড়ার কারণে আমরা এখানে হরফগুলোর উচ্চারণও সঠিকভাবে করতে পারলাম। একবারে উচ্চারণ সম্পর্কে তখন কোনো ধারণাই ছিল না। আহ তারপরেও আলহামদুলিল্লাহ আমরা ওই সময় পেরেছি। তো এখানে আমরা মাখরাজটা আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গিয়েছে। তো এখানে এই হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে আমি যতদূর বুঝেছি আপনাদের কারোরই সমস্যা ছিল না। তো তাহলে এখানে আমাদের তেমন আলোচ্য বিষয় আমাদের আলোচনারও আর বিষয় নেই তেমন, সেজন্য আমরা সামনে পারবো ইনশাআল্লাহ। সামনের দিকে যেটা ছিল সেটা নোক্তার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনাদের তেমন সমস্যা আমি পাইনি। আপনাদের যে সমস্যাটা হচ্ছে সেটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে আপনারা মাঝের আর শেষের অথবা শুরুর হরফগুলো চিনতে আপনাদের দু একজনের আমি দেখলাম কিছুটা সমস্যা। ওইখানে আমরা দেখবো ইনশাল্লাহ একটু, সম্ভবত এই কায়দাতে নেই, নতুন কায়দা সেরকম।
তবে এখানে কোনো হরফের উচ্চারণের ব্যাপারে যদি আপনাদের প্রশ্ন থাকে ওগুলো করবেন ইনশাআল্লাহ। হুজুর এই কায়দাটি কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া আছে? হ্যাঁ, সম্ভবত দেওয়া আছে, তবে আপনার যদি লাগে আবার দেওয়া আমি আছে হুজুর। শেয়ার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেওয়া আছে, তো আজহার ভাই তো আবার পরে জয়েন করেছেন, তো নাও থাকতে পারে। বাকি আমি আচ্ছা। ইনশাআল্লাহ দেখি ক্লাস করা যায় কিনা। তাহলে আমাদের এখন নতুন কায়দা দেখতে হবে। এরপরে আমরা পড়ছিলাম মাখরাজ। তো মাখরাজের ক্ষেত্রে যে কথাটা বলা হয়েছিল, মাখরাজ গুলো অন্তত পক্ষে আমাদের যতদিন না কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হয় ততদিন আমাদেরকে মাখরাজ গুলো একটু মনে রাখতে হবে। তো মাখরাজ মনে রাখার ক্ষেত্রে আপনাদের কার কি অবস্থা? সবার কি আলহামদুলিল্লাহ মনে হয় যে মাখরাজ গুলো মুখস্থ আছে? জি উস্তাজ, আলহামদুলিল্লাহ মোটামুটি মনে আছে আর কি। আর অন্য ভাইদের? জি ওস্তাদ, আছে মোটামুটি। আলহামদুলিল্লাহ মনে মনে রাখতে চেষ্টা করা। বাকি আর যদি না হুজুর, হচ্ছে তো আমার মনে আছে এখন। হ্যাঁ, শোনেন, আমরা প্রয়োজনে আমরা আরো দুই একবার দেখবো, কারণ এই মাখরাজ গুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তেলাওয়াত সহি শুদ্ধ হওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য ইনশাল্লাহ আমরা ভালোভাবে দেখবো। হ্যাঁ মাখরাজের ক্ষেত্রে আমাদের সমস্যা হয়, যে মাখরাজ গুলো সেগুলো হলো 2 নম্বর মাখরাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়, আর 7 নম্বর মাখরাজেও কিছুটা সমস্যা হয়। তবে 6 নম্বর মাখরাজে দেখলাম কারো কারো সমস্যা। 6 নম্বর মাখরাজের ক্ষেত্রে জিমের ক্ষেত্রে অনেকে জায়ের মতো করেন, কিন্তু এই বিষয়টা একটু খেয়াল রাখা যে 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, সরি 3টি হরফ উচ্চারিত হয়, জিম শিন ইয়া। তো এর ক্ষেত্রে আমি যে বিষয়টা দেখলাম, হয়তো ইয়ার ক্ষেত্রে দু একজনের সমস্যা আছে, বাকি জিমের ক্ষেত্রেও আছে দু একজনের সমস্যা। সেটা হলো জিমের ক্ষেত্রে অনেকে যেটা হয়, আমরা বাংলা অন্তঃস্থ জ যেটা আছে জয়ের মতো করে ফেলি, জিম না, জিম যেন না হয়। জিহ্বার মধ্যখান যদি উপরের তালুর সঙ্গে লাগানো যায় তাহলে জিমের উচ্চারণটা সহিভাবে আসবে, অন্যথায় ওটা সহি হবে না। সেজন্য আমরা চেষ্টা করব যে জিম উচ্চারণের ক্ষেত্রে যেন জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগে। ইয়ার ক্ষেত্রেও তাই, হামজা জের ই, হামজার ক্ষেত্রে কিন্তু হামজাতে জের লাগালে যেটা হয়, হামজা জের আর পেশের ক্ষেত্রে সেটা না, পেশের ক্ষেত্রে তত সমস্যা নাই, জেরের ক্ষেত্রে হামজা জের ই ওইটা হলো হলকের শুরু, অর্থাৎ কণ্ঠনালীর শুরু থেকে। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আর ইয়ার ক্ষেত্রে ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের হামজাজের ই ই, ই ওই যে ই একবারে বাংলা ইয়া রস্যই ই একটু শক্ত, হামজাজের ই আর কি ইয়াজের মামা? ই ইয়াজের না ই ইয়ার এই আমরা একটু খেয়াল রাখবো। হ্যাঁ, আর দোয়াদের ক্ষেত্রে সমস্যা হয়। তো দোয়াদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে মোটামুটি যে আমাদের ওই দিনও দেখানো হয়েছিল যে জিহ্বার যে গোড়া আছে, এই গোড়ার এই কিনারা, এগুলো উপরের সামনের সরি উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। মাড়ির দাঁত বলতে পিছন থেকে নিয়ে একবারে সামনে, সামনের দিকে যাদের দাঁত সব উঠে গিয়েছে, 32টা দাঁতই আছে, তো তাদের ক্ষেত্রে সামনের দিকে ডান দিকে 5টা, বাম দিকে 5টা, পিছন থেকে নিয়ে সামনের দিকে 5টা, ডান দিকে 5টা, বাম দিকে 5টা, মোট এই 10টা দাঁতের গোড়ার সঙ্গে লেগে দোয়াদের উচ্চারণটা আসবে। ضاد ضاد। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ দোয়াদের ক্ষেত্রে। আসলে তো দু একদিনে হবে না, তারপরও যতদূর সম্ভব হয় আমরা চেষ্টা করব শুদ্ধ করার জন্য। আর হুজুর, লাম, জি হুজুর, দদকে অনেকে যে জদ বলে বা হচ্ছে, এই দুইটা বিষয় সম্পর্কে যদি বলতেন কোনটা। হ্যাঁ, ওইটা ওইটা আসলে সিফাতের বিষয়। অনেকেই ওই যে ত জ আছে, ত জ আছে না, জি ওই জয়ের সঙ্গে অনেকে অনেকে মিলিয়ে ফেলেন। আসলে ওইখানে একটা যৌক্তিকতা কি, সেটা হলো যে দোয়াদেরও যে সিফাত গুলো আছে
জয়েরও সেই সিফাত আছে, কিন্তু মাখরাজগত দিক দিয়ে তো দুইটা দুই মেরুর, একটা জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, আর জয়ের ক্ষেত্রে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। প্রথম হলো যে এই দুইটার পার্থক্য এখানে। আর দ্বিতীয় পার্থক্য হলো যে র সম্ভবত তয়ের ক্ষেত্রে তয়ের সিফাত আছে 5 6, সম্ভবত তয়ের সিফাত আছে 6টা। দোয়াদের ক্ষেত্রেও সম্ভবত 6টার মতো সিফাত আছে। ওরকমই আর কি। তো দোয়াদের যে সিফাতটা, একটা সিফাত আছে যে ইস্তিতওয়ালা, ওই ইস্তিতওয়ালা ওই সিফাতটাই আর কি দোয়াদ আর জোয়াকে আলাদা করবে। তো জয়ের ক্ষেত্রে আমরা যদি শুধু এতটুকু মনে রাখি যে জয়ের মাখরাজ জিহ্বার আগা, আর দোয়াদের মাখরাজ এই যে জি। এখানে জিহ্বার গোড়া গোড়া। আর নারীর দাঁতের গোড়ার সঙ্গে লাগি। এই বিষয়টাও যদি আমরা দেখি তাহলে আর পার্থক্য এখানেই বুঝে এসে যায়। দোয়াদ কোনোভাবেই জয়ের মতো হতে পারে না। শুধু এগুলো আসলে কি বলবো, মহামারী ধারণ করেছে। যদি আরবি ব্যাকরণে আমরা পড়ি, মিম আলিফ জবর মা দোয়া দিয়াজের দুই মা দুই, কিন্তু যারা ব্যাকরণের উস্তাদ আছেন ওনারা আবার পড়েন মাজি, সোজা আর কি। তো এই ক্ষেত্রে আর কি এইসব কিছু আর কি অপব্যবহারের কারণে আর কি এই দোয়াদ আর জয়ের মাখরাজ নিয়ে বিতর্কটা আরো বেড়েছে। তাছাড়া এত বেশি এত প্রসারিত হওয়ার কথা নাই আসলে। এই পার্থক্যটা তো একবারে সাধারণ পার্থক্য, যে সবারই বুঝে আসার কথা। এরপরও আর কি ওই কোন এক তাজবিদের কিতাবে এমন আছে যে দোয়াদ আর জোয়া প্রায় কাছাকাছি, এই জন্য আর কি এই গন্ডগোলটা এসেছে। তাছাড়া দোয়াদ আর জোয়া দুইটা একেবারেই আলাদা। জয়ের ক্ষেত্রে জিহ্বার আগা মাখরাজ, আর দোয়াদের ক্ষেত্রে জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়া। একবারে খুব সাধারণ পার্থক্য। বিষয় নিয়ে আর কি অত বেশি ঘাটাঘাটির প্রয়োজন নেই। তাহলে দোয়াদের তাহলে ক্ষেত্রে উস্তাদ জি হুজুর। জ আর হলো এই যে দদ, তাহলে এই জি দুটো কি, তাহলে যদি কেউ দোয়াদের জায়গায় জ বলে তাহলে উচ্চারণ কি ভুল হবে না হুজুর? নিঃসন্দেহে ভুল। আপনি দেখেন, একটা হলো জিহ্বার আগা, আরেকটার মাখরাজ জিহ্বার গোড়া। আমরা যদি এইটুকু দেখি আমাদের সিফাতের বিষয় থাকলো, সিফাতের প্রয়োজনই পড়ে না এখানে থেকে। না হুজুর, এটা তো ধ্বনিগত একটা উচ্চারণে মানে দদের ক্ষেত্রে দটা সামনে আসতেছে, আর জ মানে বললে পরে জ কিছুটা সামনে আসে। তো এক্ষেত্রে মানে আমরা যদি জিহ্বার গোড়া দিয়ে উচ্চারণ করার চেষ্টা করি জ বা হচ্ছে হ্যাঁ, আহ বিষয়টা এরকম। হ্যাঁ। না, আরো একটা বিষয় দেখেন, কোন হরফই বাংলাতেই আপনি দেখেন কোন হরফই একটা হরফের সাথে আরো একটা হরফ যায় না। এমনকি আপনার কি বলে বাংলা তালব্য স আর সংস্কৃত যে মূর্ধন্য স, এই দুইটা নিয়েও কিন্তু ব্যাকরণবিদদের অনেক মত আছে। তো কারো কারো মতে তো এই মূর্ধন্য স বাংলারই শব্দ, বাংলারই বর্ণ নাই, সংস্কৃতের বর্ণ। জি। এই যে এরকম বিষয়গুলো, তার মানে কি কোনো হরফই বাংলাতে নেই, শুধু সব ভাষাতেই আপনি খেয়াল করেন কোনো একটা বর্ণের সাথে আরেকটা বর্ণের মিল নেই। তো এখানে যদি আপনি দুইটা মিল করেন তাহলে তো এটা নিঃসন্দেহে ভুলই হবে। এটা স্বাভাবিক কথা, একবারে সোজা কথা। তো এই আর কি দোয়াদের ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো। আহ, বাকি এখানে আমাদের 2 নম্বর মাখরাজ আর 6 নম্বর মাখরাজের ক্ষেত্রে জিম আর ইয়া আর শিন তালব্য শয়ের মতো, শিনের ততটা সমস্যা নেই। আর কফের ক্ষেত্রে যে আমরা আমরা এর আগে আলোচনা করেছি যে বাংলা ক আমরা যেখান থেকে উচ্চারণ করি ওর থেকে একটু ডিপে যাব, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কফ আর কাফ। এরপরে পরে যদি আমরা দেখি এদিকেও না, এখানেও তেমন কোনো সমস্যা নেই। রয়ের ক্ষেত্রে জিহ্বার আমরা যেন নিচের পিঠ ব্যবহার না করি, উপরের পিঠ অবশ্যই। জিহ্বার আগা, জিহ্বার আগার পিঠ, জিহ্বার যে আগা, এই আগার এই পিঠ, এই যে এইখানটা যেন আমরা নিচের না। কোনো কোনো কায়দাতে আবার আছে যে জিহ্বার আগার উল্টা পিঠ, উল্টা পিঠ মানে নিচের পিঠ নাই। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো।
এই এই এইটা মূলত পিঠ, জিহ্বার আগার। তো এই আগার পিঠ আর ওই ওই সোজাসুজি আর কি, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র এর উচ্চারণ হবে। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, খুব কঠিন কিছু নাই। আসলে ওই বিভ্রান্ত হতে হয় যখন দেখা যায় যে অন্য কায়দাতে থাকে যে জিহ্বার আগার উল্টা পিঠ, তখন আমরা বাংলা একেবারে শুরু করি র র, তখন জিহ্বার গোড়া এই আগাটা আমরা উল্টা পিঠ লাগানোর চেষ্টা করি। আসলে এরকম নয়, বরং র, এই উপরের পিঠটাই আর কি উপরের তালুর সঙ্গে লাগবে। এই বিষয়টা একটু খেয়াল রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে, তত কঠিন কিছু নেই। আর বাকি আমরা কোন মাখরাজের কোন হরফ এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাকি যেহেতু আমরা ওই যে আরবি হরফগুলো পড়েছি, ওই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের আয়ত্তে, অধিকাংশ মাখরাজই আমাদের আয়ত্তে আছে। দুইটা একটা মাখরাজের ক্ষেত্রে হয়তো সমস্যা হয়। এরপর আমরা পড়েছি সম্ভবত মুরাক্কাব পড়েছি। এরপর তো মুরাক্কাবের ক্ষেত্রে যে বিষয়টা অনেকের দেখলাম যে কিছু কিছু হরফ চিনতে অসুবিধা হয়। তো কার কোন হরফ চিনতে অসুবিধা হয় একটু যদি বলেন আপনারা, কোন হরফে প্যাচ লাগে? হুজুর লাম আর আলিফের মধ্যে। ও মাশাআল্লাহ। কেমন প্যাচ লাগে যদি ওটা একটু বলেন আর কি, যে কোনটা চিনতে অসুবিধা হয়, যে লাম আর আলিফ কোন অবস্থায় চিনতে অসুবিধা হয়? মানে হুজুর এক এক সময় মানে লম্বা ভাবে হরফের মাঝখানে বা শেষে বা প্রথমে থাকে না, লাম কোনটা আলিফ কোনটা বুঝতে পারি না। উস্তাদ, জি উস্তাদ আমি একটা মানে এই যে ইয়াতে দেখছিলাম, তো মোবাইলে দেখছিলাম, তো জি ওখানে বলছিল যে আলিফ এবং লামের মধ্যে যে আমাদের সমস্যা হয়, জি এখানে হলো আপনার যে আলিফ কখনো বাম দিকের হরফের সঙ্গে মেলে না, শুধুমাত্র ডান দিকের হরফের সঙ্গে মেলে। এটা মনে রাখলে আলিফ এবং লামটা বোঝা সহজ হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ আপনি ঠিক শুনেছেন, আসলেই তাই। আমরা এর আগে কিন্তু এই বিষয়টা আমাদের আলোচনা হয়েছে যে 6টা হরফ এমন আছে যেগুলো শুধু ডান দিকের হরফের সঙ্গেই মেললে বাম দিকে মেলে না। তার ভিতরে প্রথম হরফই আলিফ। এই যে আলিফ, এটা এটা যদি দেখেন আলিফ। আর আমরা এখানে তো আগের পেজে তো আমরা আরো একটা বিষয় পড়েছি যে লাম, লাম যদি শেষে আসে তাহলে এই যে দেখেন এখানে কিন্তু উপরে বলাই আছে যে শুরু, মধ্য, শেষ। অর্থাৎ এই যে এখানে তো হরফগুলোর রূপান্তর দেওয়াই আছে, যে যদি কোনো হরফ থাকে তো কেমন হবে, যদি এই সা, সা যদি শুরুতে থাকে কেমন হবে, যদি মাঝে থাকে তো কেমন হবে, আর শেষে থাকলে সায়ের রূপটা কেমন আসবে। এক্ষেত্রে লামের লামের বিষয়টা দেখি, তাহলে দেখেন এই যে লাম প্রথম দিকে প্রথমে এইভাবে থাকবে, আর আলিফ তো কারোর সাথে লাগেই না। যদি এরকম লাম ধরেন, এই যে ধরেন লাম মিম, তো এই যে এখানে আমরা যে লামটা পড়লাম, এই যে এখানে লামটা পড়লাম, এই লামটাই দেখেন এইটা, এই লামটা এটা। তাহলে এখন কথা হলো যে আলিফ তো কারোর সাথে মিলে লেখা হবে না। আলিফের ওই যে বলা হলো যে 6 হরফ বাম দিকে মেলে না। তো আলিফ তো দেখেন আলিফের বামে কোনো হরফের সাথে মিলবে না। যদি আমরা আল্লাহও লিখি, তো এটাও যদি লিখি, তাও দেখেন যে আলিফ কিন্তু বাম দিকে মেলেনি, মিলার কোনো আর সিস্টেমও নেই আর কি। তো আলিফ বাম দিকে মেলে না, আর লামটা দেখেন বাম দিকে মিলেছে, এই একটা। আর আরো একটা বিষয়, যে এই যে লাম যখন শেষে হবে তখন লামটা এমন হবে, কিন্তু আলিফ যখন শেষে হবে আলিফ তো এমন হবে, শেষ হয়ে যাবে, আলিফের বাম দিকে লাগবে না। তো এই যে আলিফ তো এখানে যেটা দেখানো হলো আর কি, এই যে এটা আলিফ এমনটা হয়ে যাবে আলিফ। আর ওই যে লামের মতো, যে শেষের লামে আমরা যেটা দেখলাম শেষের লামটাই এমন। তো যদি এমন হয় তাহলে শেষের লামটা এমন আর শেষের আলিফটা এমন। আলিফ যদি কোনো শব্দের শেষে আসে তো এইভাবে ওইখানে শেষ হয়ে যাবে আলিফ, কিন্তু লামটা এই যে এরকম একটা টান আসবে লামের। তাহলে তো এখানে আলিফ আর লামের ভিতরে পেঁচ লাগার আর হয়তোবা উপায় নেই। আনিন ভাই আর কি সমস্যা আছে দেখেন তো, একটু খেয়াল করেন তো।
হুজুর একটু পরের আনিন পৃষ্ঠায় ভাই যাবেন। হুজুর আমার জা আর জালের মধ্যে তো সমস্যাটা ছিল, এখন ওটা মিট হয়ে গেছে, তো আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। ও আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে পরের ওস্তাদ, পৃষ্ঠায় যাই দেখি। জি আপনি যে বললেন যে 6টা বাম দিকে মেলে না, 6টা হরফ যদি একবার বলতেন আর কি। আচ্ছা, ঠিক আছে, ওই 6টা হরফ আমি বলতেছি। 6টা হরফ আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আরো সুবিধা হবে। হ্যাঁ, আহ, সেই 6টা হরফ আমরা প্রথম পেজে দেখাই। 6টা হরফ হলো, যদি স্ক্রিনশট দিয়ে রাখেন তো রাখতে পারেন। সেই 6টা হরফ হলো ও, আলিফ। এই যে এক লাইনে 4টা, এই বিষয়টা খেয়াল রাখবেন। আলিফ, দাল, জাল, র, জা আর ওয়াও। এই 6টা হরফ শুধু ডান দিকেই মিলবে, বাম দিকে মিলবে না। ঠিক আপনারা যদি ঠিক হরফ আছে হুজুর। পড়েন ইনশাল্লাহ ভিতরে গিয়ে এগুলো, এই 6টা হরফ শুধু ডান দিকেই মিলবে, বাম দিকে মিলবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন। আর যেহেতু যদি শেষে আসে, শেষে আসলে তো আপনারা দেখলেনই, লামের ক্ষেত্রে লামটা একবার এই এমনটা হবে, কিন্তু আহ আলিফের ক্ষেত্রে আলিফে শেষ হয়ে যাবে, মাথা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে হরফ নিয়ে। এখানে দেখেছি মুরাক্কাবের ক্ষেত্রে অনেকের অনেকের সমস্যা হয়েছে, তো তারা চুপ না থাকলে ভালো হয় ভাই, যদি দু একজনের থাকে কোনো সমস্যা। তাহলে আমরা কি সামনে যাব? জি, সামনে যেতে পারেন। এখানে দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই পেজটা। এখানে যদি আমরা শুরু, মধ্যখান আর শেষের রূপটা দেখে নিই, তাহলে ইনশাল্লাহ হয়তো বা আমাদের মাঝখানে গিয়ে আর ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এর কারণে এই 3 নম্বর পেজটা একটু যদি আপনারা দেখেন, প্রয়োজনে আগামীকালকের ক্লাসে আপনারা আবার আমাকে প্রশ্ন করেন, কোনো অসুবিধা নেই। বাকি আজকে দেখার কথা বলা হয়েছিল, যে ক্লাস রিপিট হবে। বাকি যদি আপনারা মনে হয় যে আপনাদের এখনো সমস্যা আছে, তো আপনারা একটু দেখবেন আর কি। মূল আর কি এটা, এই পেজ দেখলে আপনারা ইনশাল্লাহ সামনের পেজগুলো সব হরফই চিনবেন, এই যে এখানে যা আছে। তারপরেও দেখেন এখানে কারো কোনো সমস্যা আছে কিনা, যদি মনে হয় কোনো হরফ চিনতে পারতেছেন না, ইনশাল্লাহ আজকে সমাধান হোক। হুজুর আমি একটা হরফ বুঝতে পারছি না হুজুর। হ্যাঁ, কোনটা আসলে আমার তো, হুজুর এই যে আমি অ্যানোটেট করছি হুজুর, সমস্যা নেই, এই যে এটা, এই যে মিম, এই যে এটা বুঝতে পারছি না হুজুর। ও আচ্ছা, ঠিক আছে, আমি এটা বলতেছি। তো এখানে তাই তো, হুজুর বললে, হ্যাঁ হ্যাঁ হুজুর, এই যে মিমটা আমি হুজুর আমি অ্যানোটেট করছি। এটা তো সঞ্জয়, জি হুজুর, বলেন হুজুর। এখানে কোনটা, এই মিম হুজুর আমি দাঁড়ান আমি দেখছি হুজুর, সমস্যা নেই। না কোনটা, আমাকে তো বলতে হবে যে কোনটাতে অসুবিধা হচ্ছে। হুজুর মিমটা দেখেন হুজুর। হ্যাঁ, ওটা তো মিম, তো আপনি তো চিনতেই পারতেছেন। না হুজুর আমি তো চিনতে পারছি না, এটা একটু সমস্যা হচ্ছে আমার। ওই পেজে দেখতে হবে, কই সেই পেজটা কোথায়, এই যে মিম কোথায়, এই যে মিম। তাহলে তো মিম না চেনার কিছু নেই, না চিনতে পারার তো কিছুই নেই। জি আবার হুজুর যাই আমি হোক। দেখে ফেলেছি, সমস্যা নেই, থ্যাংক ইউ। আচ্ছা, জাযাকাল্লাহ খায়রান। তাহলে এই গেল, এই যে এই মিম তো আমি মনে করি যে না চেনার কিছু নেই। ওইখানে ওই পেজে যদি দেখেন, যে কোনো হরফ আপনাদের যদি মনে হয় যে এখানে চিনতে পারতেছেন না, ওইখানে একটু দেখে নেবেন।
আসলে আমাদের কোরআন শরীফ পড়তে গিয়ে কিন্তু আমাদের এগুলো খুব বেশি জরুরি আমাদের জন্য, না কিন্তু দেখা যায় যে একটা হরফ আছে অন্য হরফ পড়লাম, তো এই জন্য আর কি এই বিষয়গুলোর প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া। হ্যাঁ, হুজুর এরপরে এখানে আমরা তো সামনে মিমের পরে আলিফ আছে না? কোনটাতে, ওই এখানে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, শেষের আলিফ যেটা, ওই যে জি হুজুর। এই যে আগের পেজে যে এখানে দেওয়া ছিল আলিফটা, এই যে এখানে, জি হুজুর। এই যে আলিফটা আর কি, হ্যাঁ হ্যাঁ। এখানে লেখাও আছে আলিফ থাকে খালি যদি মিলে পিছনে। পিছনে। হ্যাঁ, পিছনে অর্থাৎ ডান দিকে আর কি, সামনে আর দুই দিকে মিলে লাম, অর্থাৎ লাম সামনে অর্থাৎ বাম দিকেও মিলে, আবার ডান দিকেও মিলে, পিছনে সামনে দুই দিকে মিলে, এই বিষয়টা আর কি। তাহলে কি আমরা সামনে যাব? হুজুর সেকেন্ড পেজে একটু জানতো। আচ্ছা, এখানে? যান, না, সমস্যা নেই। আরেকটা সেকেন্ড পেজ, সেকেন্ড পেজ। ও, ওই 2 নম্বর পেজ এখানে? হ্যাঁ এখানে, এখানে আমার ওই যে শেষের হা আর শেষের আইন এই দুটো প্যাচ লাগে। ও আচ্ছা, আমি আসতেছি এখানে। শেষের হা না হা, হা? হা 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 আর শেষের আইন। ও আচ্ছা, হা তাহলে হলো হা, এই যে শেষের হা, হ্যাঁ হ্যাঁ শেষের আইন আইন। এই যে আপনি মাঝখানের আইন দেখলেই হয়ে যাবে। না না, শেষের আইনটা, শেষের আইন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এই যে মাঝখানের আইনের মাথাটা দেখবেন আপনি। আর হায়ের ক্ষেত্রে দেখেন, এই যে এই মাথা দেখবেন। আজহার ভাই, জি। আপনি প্রয়োজনে, হ্যাঁ, এই যে হা আছে, আপনি এই হা মুছে ফেলেন এখান থেকে, এরপরে কি দেখা যায়? মনে এরপরে করেন নিচটা নেই, হুম, তাহলে তো হা বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই যে আইনের ক্ষেত্রেও তাই, আপনি এটা মুছে দেন, এরপরে দেখেন মাছের আইনের মতো লাগে কিনা, এটার মতো লাগে কিনা এটা। জি জি লাগতেছে। হ্যাঁ, তাহলে আপনাকে এভাবেই চিনতে হবে আর কি। আচ্ছা, আর কি মাথা দেখে চিনতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, মাথা, আসলেই তো মাথা। যদিও এই বিষয়গুলো হয়তো আমাদের গিয়েছে, তারপরেও সব হরফে হবে এমনটা নাই, বাকি অধিকাংশ হরফের ক্ষেত্রে, এই যে সদের ক্ষেত্রে দেখেন, বাকি অংশটা আপনি এই যে নিচে যে অংশটা ঝুলতেছে এই অংশটা বাদ দেন, বাদ দিয়ে আপনি মাথাটা দেখেন বাকিগুলোর সাথে মিলে কিনা। জি সিনের মিলতেছে, ক্ষেত্রেও তাই, মিলতেছে। এই যে সিনের ক্ষেত্রেও তাই, এটা বাদ দেন বাকিটা দেখেন ঠিক আছে। অধিকাংশ হরফগুলোই এমনটা হবে আর কি, যদিও লাম, হ্যাঁ লামের ক্ষেত্রেও এই যে এটা বাদ দেন। হ্যাঁ, এটা যদি একটু বাদ দেন, তো এই বিষয়গুলোই আর কি, তেমন আর কি কঠিন কিছু নেই। আচ্ছা বুঝতে পারছি। তারপরেও দেখেন, যদি আরো থাকে ইনশাল্লাহ আমরা সমাধান করবো আজকে, জি জি অবশ্যই। কারণ এগুলো আমাদের সমাধান করা খুব জরুরি। দেখা যায় আমরা সামনে গিয়ে কোরআন শরীফ পড়তে গিয়ে আটকে গেলাম, তাহলে তো মুশকিল। সামনে এখানে দেখেন কারো সমস্যা আছে কিনা। সামনে যাব? জি হুজুর। জি যান। আচ্ছা ঠিক আছে, এখানেও তো সমস্যা নেই আর নাকি? সানজারের তো একটা সমস্যা ছিল, মাশাআল্লাহ সে হুজুর নিজেই, বলেছি তো। মাশাআল্লাহ। হ্যাঁ, এরপর আমরা কি আসলাম? হারাকাত, এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো হারাকাতের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা আমরা বলছিলাম যে ওই যে কোনাকুনি টান উপরে যদি হয় সেটা হলো জবর, আর কোনাকুনি টান নিচে যদি হয় সেটা জের, আর যদি গোল মাথা উপরে হয় সেটা পেশ। এক্ষেত্রে এগুলোর আরবি নাম আছে আবার, ফাতহা। তো ওই জবর যখন আমরা উচ্চারণ করি তখন সাধারণত আর কি মুখটা খোলা, মুখ মুখটা খোলা থাকে, মুখ খোলা থাকে। আবার
মুখটা খোলা থাকে, একেবারেই খোলা থাকে, অনেকটা এমন যে মুচকি হাসি দেওয়ার সময় যেমনটা আর কি ঠোঁট চওড়া থাকে, ওরকম চওড়া অবস্থায় আর কি জবরের উচ্চারণটা হয়। যেমন হামজা জবর আ, তো ঠিক আসলে ঠোঁটটা মুচকি হাসি দেওয়ার মতো চওড়া চওড়া রাখার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। আর জেরের ক্ষেত্রে কাসরা, কাসরা অর্থ ভেঙে পড়া, কাসরা অর্থ ভেঙে পড়া। জেরের আরবি নাম হলো কাসরা। তো এই কাসরা অর্থ ভেঙে পড়া, যখন আমরা জেরের উচ্চারণ করব আমাদের অজান্তেই আর কি দেখা যাবে যে আমাদের নিচের ঠোঁটটা আর কি নিচের দিকে অনেকটা আর কি ঝুঁকে পড়ে। এর কারণে আর কি একে বলা একে কাসরা বলা হয়। আর পেশের আরবি নাম হলো দম্মা। তো দম্মা অর্থ মিলিত হও। তো যখন আমরা পেশের উচ্চারণ করি তখন আমরা তো দুই ঠোঁট গোল করি, তো দুই ঠোঁট গোল করতে গিয়ে আমাদের ঠোঁট দুইটা মিলিত হয়, এর কারণে আর কি একে দম্মা বলা হয়। এই মোটামুটি এগুলোর নামের ব্যাপারে আমাদের এই হালকা একটু ধারণা থাকলেই হবে। আর বাকি জবর জের পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। তো এই হরকত বা হারাকাতের উচ্চারণ, হরকত এক বচন, হারাকাত বহু বচন, এটা নিয়ে যেন আবার কারো কনফিউশন না থাকে। হরকত এক বচন, বহু বচনে হারাকাত। তো এই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, যেমন হামজা জবর আ, বা জবর বা, তো এই বিষয়টা। আর হারাকাতের উচ্চারণ নিয়ে আর তো তেমন জানার কিছু থাকার কথা নেই, যদি তারপরও কারো জানার থাকে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা হারাকাতের ব্যাপারে? তাহলে আমরা আরো সামনে যাই, সামনে যাব, একটু সারা শব্দ দিলে ভালো হয় আর কি। জি যান। হুজুর, জি বা জি, পেশ আশিকুর রহমান বু ভাই আর সম্ভবত। হচ্ছে ওয়াও পেশ উ, এইটা সমুচ্চারিত মানে হ্যাঁ জায়গায় রাখছে, এই উচ্চারণটা যদি আরেকটু বার বলে দিতেন। হ্যাঁ হ্যাঁ। তো বায়ের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হলো যে আমাদের যে বায়ের মাখরাজ কিন্তু দুই, বায়ের মাখরাজও দুই ঠোঁট, ওয়াওয়ের মাখরাজও দুই ঠোঁটে। দুই ঠোঁট। তো হ্যাঁ। হ্যাঁ, কিন্তু বায়ের ক্ষেত্রে যেটা হবে, আমাদের যে ঠোঁটের ভিজা অংশ আছে। আর হ্যাঁ, মাশাআল্লাহ, আরো একটা বিষয় আপনার প্রশ্নের কারণে হয়তো আসলো, সেটা হলো যে আমরা যখনই কোনো হরফ উচ্চারণ করব, প্রথমে আমরা ওই হরফের মাখরাজে যাব, এরপরে ওই হরফ উচ্চারণ করব। যদি আমরা বা এর উচ্চারণও করি, বা জবর বা, তো আগে আমরা মাখরাজে যাব, এরপর ওই হরফ উচ্চারণ করব বা জবর বা। ঠিক বা পেশ বু বলার সময় আমরা আগে মাখরাজে, অর্থাৎ ওই যে ঠোঁটের যে ভিজা অংশ আছে, ওই ভিজা অংশ আগে স্পর্শ করার পর এরপরে ঠোঁট গোল করব। আর ওয়াবের ক্ষেত্রে ঠোঁট গোল অবস্থাতেই আর কি আমরা ওয়াবের উচ্চারণটা করব। যেমন বা পেশ বু, বা পেশ বু, আর ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। আসলে ঠোঁট গোল অবস্থায় ওয়াবের উচ্চারণটা, আর ঠোঁট স্বাভাবিক অবস্থা থেকে ঠোঁট গোল হবে সেটা হলো বায়ের ক্ষেত্রে। এই মোটামুটি ওয়াও পেশ আর বা পেশ বু, বা পেশ বু। আশিকুর রহমান ভাই, জি হুজুর। পার্থক্য বলতে পারতেছেন কিনা? সূরা 3 যে বলে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অনেকে তাকওয়িম বলে, বা হচ্ছে এখানে তাকওয়িম এরকম কিছু। হ্যাঁ, ওয়া উই উ, খেয়াল করেন, ওয়া উই উ, আর বা বি বু, বা বি, বা জবর বা বাজের বি বা পেশ বু, বা বি বু, তাই না? তাহলে তাক উইম আর তাক বিম পার্থক্য আছে না?
জি হুজুর, জি। তাক বিম আর তাক উইম, তাক উইম। আগে একবারে ঠোঁট গোল অবস্থাতেই ওয়াওয়ের উচ্চারণ, ওয়াওতে যদি জবর হয় সেক্ষেত্রেও ঠোঁট গোল অবস্থাতেই জবরের উচ্চারণ হবে। যদি ওয়াওতে জের হয় সেই ক্ষেত্রেও ঠোঁট গোল অবস্থাতেই জেরের উচ্চারণ হবে। আবার যদি ওয়াওতে পেশ হয় সেই ক্ষেত্রেও ঠোঁট গোল অবস্থাতেই ওয়াওয়ের উচ্চারণটা হবে। কিন্তু অন্যান্য হরফের ক্ষেত্রে যদি আমরা অন্যান্য হরফ পড়ি ওই ক্ষেত্রে দেখা যায় যে জবরের ক্ষেত্রে মুখ খোলা থাকে, জেরের ক্ষেত্রে মুখটা খোলা থাকে, পেশের ক্ষেত্রে ঠোঁট গোল হয়, কিন্তু আগে আমরা মাখরাজে যাব, এরপরে ঠোঁটটা গোল করব। যদি আমরা জি তা হুজুর। পেশ তু পড়ি তাহলে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো, এরপরে এরপরে গিয়ে ঠোঁটটা গোল করব। তা পেশ তু, তা পেশ তু, হ্যাঁ তা পেশ তু। তো এই যে বিষয়টা, তাহলে আমাদের সব হরফ উচ্চারণের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা প্রথমে আগে মাখরাজে যাব, এরপরে আমরা হরকত হরকত বা তানবিন যায় আসুক ওই অনুযায়ী তখন আমরা উচ্চারণটা করব। যদি জবর হয় মুখটা খোলা রাখবো, জের হলেও মুখটা খোলা থাকবে। আর যদি পেশ হয় ঠোঁট গোল হবে, কিন্তু আগে মাখরাজে এরপরে ঠোঁট গোল, আগে মাখরাজে যাব এরপরে ঠোঁট গোল করে উচ্চারণ করব। বিষয়টা বুঝলেন কিনা, জি বুঝতে হুজুর। পারতেছেন কিনা আপনারা? জি হুজুর, বুঝেছি হুজুর। আচ্ছা, এরপর হ্যাঁ, এই এই পেজটা আসলে আমাদের ওই সময় পড়া হয়নি। বাকি এই পেজে তো তেমন কঠিন কিছু নেই। এখানেও যদি কারো প্রশ্ন থাকে কোনোটার উচ্চারণের ব্যাপারে, জবরজের পেশ ওইগুলোর এখানে এখানে কারো প্রশ্ন আছে কিনা ভাই? না হুজুর। তাহলে সামনে গেলাম। হ্যাঁ, এবার দুই জবর দুই জের দুই পেশ। তো আমরা এর আগে জবরের পরিচয় পড়লাম। জবর যদি উপরে হরফের উপরে থাকে আর কোনাকুনি টান হয় সেটা জবর। আর যদি হরফের নিচে হয় কোনাকুনি টান হয় সেটা জের। আর হরফের উপরে হয় গোল মাথা হরফের উপরে হয় সেটা হলো পেশ। তো এই ক্ষেত্রে ওইগুলোই শুধু একটা একটা বেশি আর কি, আগে একটা ছিল এখন দুইটা। এইগুলো হলো দুই জবর দুই জের দুই পেশ। তো এই দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আর তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হরকতের উচ্চারণও যেমন তাড়াতাড়ি করতে হয়, তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করতে হয়। এই যে ওয়াও, আশিকুর রহমান ভাই যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, যে আমরা আমাদের অনেকেই হয়তো কি বলে সূরা ৩-এর ভিতরে তাক উইম, ওই জায়গায় তাক বিম বলেন। তো এই যে এখানেই দেখেন তান উইম, তা আমি এটা লিখতেছি। আপনারা এটা পড়লে আপনারা বুঝবেন ইনশাল্লাহ। দেন উইন, দুইটা পেশ আছে এখানে। তো তাহলে এই যে দেখেন তান উইনুন, তাই না? কিন্তু আমরা কি পড়তেছি, বাংলায় কি পড়তেছি, তান ভিন। অথচ এটা হলো তান উইন, তান উইন, তাই না? তান উইন। কিন্তু আমরা বাংলাতে কি বলতেছি, তান ভিন, তান ভিন। তো এই যে বিষয়টা, তাহলে একবারে যে বাংলা দিয়ে উচ্চারণ হবে এমন নাই। আবার যদি কেউ আমরা ওই কি বলে বাংলার উচ্চারণ আমরা আরবি পড়ার পরও পড়ি তাহলে সেটা তো আমাদের ভুল হবে নিঃসন্দেহে। তো তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। তো তানউইনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই ক্ষেত্রে আর কি তানবিন, যে এই যে একটা জবর বেশি একটা জের বেশি একটা পেশ বেশি, এক্ষেত্রে আর কি তানবিনের ভিতরে একটা নুন সাকিন আছে আর কি, নুন সাকিন লুকায়িত থাকে। যেমন হামজা নুন জবর আন। তো এই যে আসলে এখানে আমাদের
সাকিন বা জজম, এটা অনেকটা পেশের কায়দায় থাকে, যদিও পেশ নয়, অনেকটা এমন থাকে আর কি। তো এক্ষেত্রে আর কি সাকিন বা জজমের ক্ষেত্রে মধ্যখানটা ভরাট থাকে, আর পেশের ক্ষেত্রে মধ্যখানটা এরকম থাকে আর কি, মধ্যখানটাতে হ্যাঁ মধ্যখানটা খালি থাকে। তো এই বিষয়টাও যদি আমরা খেয়াল করি ইনশাল্লাহ আমরা পেশ আর সাকিন বা জজম এটা চিনতে পারবো। তো আহ, যেটা বলছিলাম সেটা হলো যে তানবিনের ভিতরে একটা নুন সাকিন, এই যে দেখেন আমরা আমরা পড়েছি হামজা জবর আ, আর এখন যদি হামজা দুই জবর পড়ি হামজা দুই জবর আন। তো সবটার ক্ষেত্রে আর কি এরকম একটা নুন সাকিন সবটার ভিতরেই আছে। তো এই সাকিন আবার সাকিন যুক্ত হরফকে আবার এটা তো সাকিন না, একে সুকুন বলা হয়। তো সুকুন যুক্ত হরফকে আবার সাকিন বলা হয়। এই বিষয়গুলো আমাদের মাথায় নেওয়ার দরকার নেই। আমরা এতটুকু জানবো যে যদি দুই জবর বা দুই জের দুই পেশ হয়, তো এই ক্ষেত্রে তানবিনের ভিতরে এরকম একটা নুন সাকিন লুকায়িত আছে, এরকম একটা নুন সাকিন তানবিনের ভিতরে থাকে। তো তাহলে আমরা যদি ওই এক জবরের সাথে এরকম একটা নুন সাকিন যোগ করি, অথবা এক জেরের সাথে একটা নুন সাকিন যোগ করি, অথবা যখন পেশ থাকবে পেশের সাথে আমরা নুন সাকিন যোগ করি, তাহলে ওর উচ্চারণটা হয়ে যাবে। তো এখানেও তেমন জটিলতার কিছু নেই। যেমন হামজা, হামজা জবর আ, হামজা নুন জবর আন, হামজা দুই জবর আন, হামজা জের ই, হামজা নুন জের ইন, হামজা দুই জের ইন। তো হামজা পেশ উ, হামজা নুন পেশ উন, হামজা দুই পেশ উন। তো এই মোটামুটি। হ্যাঁ যদি কারো প্রশ্ন থাকে যে মনে হচ্ছে যে এখনো বোঝার দরকার, তানবিন নিয়ে যদি কারো প্রশ্ন থাকে। কারো প্রশ্ন নাই ভাই? আমার তো ভয় লাগতেছে আমি যে বোঝাতে পারতেছি কিনা। জি উস্তাদ, আপনি তো বুঝাইতে পারতেছেন। এখন পর্যন্ত মানে এরকম কোনো সমস্যা হয়নি, হইলে তো আপনাকে বলবোই। আচ্ছা জাযাকাল্লাহ। আসলে আপনারা মেহরবানি করে আর কি নক দেবেন আমাকে যে এই বিষয়টা আর কি ক্লিয়ার না বা এই বিষয়টা বুঝতেছি না। জি হুজুর। জি এরপরে তো আমরা আর কি ওই যে সাকিন আর কি বলে এক জবর এক জের এক পেশ পড়লাম, দুই জবর দুই জের দুই পেশ পড়লাম। তো ওইগুলোর মাস কি এখানে? তো এখানেও তো আর কি তেমন কিছুই নেই নতুন কিছু। তারপর এখানে আমরা পড়ছিলাম সাকিন অর্থাৎ জজম। আসলে এই জজমটাকে দুই ভাবে বলা হয়, সাকিনও বলা হয় জজমও বলা হয়। তো সাকিন সাধারণত আর কি আগেকার কারি সাহেবরা যেটা বোঝাতেন সেটা হলো যে আসলে আগেকার কারি সাহেবরা বলতে ওই বড় মাপের কারি নয়, আমাদের গ্রাম অঞ্চলের যেসব কারি সাহেব আর কি ওনারা শিখাতেন, তখন বলতেন যে এই যে ইলিশ মাছের পেটের কাটার মতো দেখা যায় ওইটাকে সাকিন বলা হয়। তো এখন অধিকাংশ আগে দেখা যায় অনেক কোরআন শরীফে অনেক মাসাফে আর কি এরকম সাকিন লেখা হতো, কিন্তু এখন সাধারণত এগুলো লেখা হয় না, এখন লেখা হয় এই যে এই এরকম আর কি এরকম সাকিন লেখা হয়। তো পেশ আর সাকিনের ভিতরে অনেক পার্থক্য, যদি আপনারা এখানেই দেখেন যে অনেক বেশি পার্থক্য আছে পেশ আর সাকিনের ভিতরে। তো আশা রাখি ইনশাল্লাহ কারো ভুল হবে না এই বিষয়গুলো। তো এই সাকিন বা জজমালা, জজমালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। তো এই বিষয়গুলো আমার পড়া, তারপরেও আমরা একটু দেখি। আসলে সাকিনটা কি, সাকিনটা হলো যে হরকতের অনুপস্থিতিতে অনুপস্থিতিতে যে অবস্থাটা হয় আর কি। বাংলাতে যেমন আর কি সব হরফের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ হরফের ক্ষেত্রে যদি আপনার কি বলে কোনো কার না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা স্বর থাকে, সেটা হলো অ। যেমন ক, অ, এর সাথে কিন্তু কতে যদি কোনো কার নাও থাকে এরপরে কিন্তু অ থাকে, অর্থাৎ একটা স্বরধ্বনি থাকে, অবশ্যই স্বরধ্বনি থাকে যদি সেটাতে কোনো এরকম কার না থাকে। অন্যান্য অন্যান্য কার যেমন আকার, রস্বই কার, এরকম কার যদি না থাকে তার সাথে অটোমেটিক এরকম স্বরধ্বনি আসে। যে
ওয়া অর্থাৎ ওয়া স্বরটা আসে আর কি, ক ওয়া খ অ। তার মানে আমরা যে হরফগুলো পড়ি বাংলার ক্ষেত্রেও অবশ্যই কিন্তু ওর শেষে একটা ওয়া আসে। কিন্তু যখন আর কি ওর নিচে হ্রস্ব চিহ্ন আসে, অর্থাৎ ওই ওয়া ওয়া স্বরধ্বনির অনুপস্থিতিতে তখন কিন্তু ওইখানে একটা বিষয় আসে, সেটা হলো যে হ্রস্ব চিহ্ন। তো এই আরবিতে আমরা বলতে পারি যখন দেখা যায় যে কোনো কিছু না থাকে তখন এই সাকিন এসে আর কি ওইখানে জায়গা দখল করে। তো দেখা যায় যখন জবর নেই, জের নেই, পেশ নেই, আহ, দুই জবর দুই জবর তাসদীদ কোনো কিছু নেই, তখন আর কি এই সাকিনটা আসে। তো এই সাকিনের ক্ষেত্রে সাকিন বা জজম, তো জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হয়। তো এগুলো আমরা আগেও পড়েছি, যেমন বাসিনজের বিস। তো বাংলা স্বরধ্বনির ক্ষেত্রে কি বলে বাংলা হ্রস্ব চিহ্নের ক্ষেত্রেও তাই। তো তাহলে এই সাকিনটা আমরা সাকিনটাকে বলতে পারি বাংলা হ্রস্ব চিহ্নের মতো, যে তার আগের হরফের সাথে ওকে মিলিয়ে পড়তে হয়, আগের যে কার আছে। তো এইখানেও তাই। আর আমাদের স্বরধ্বনি বাংলাতে স্বরধ্বনি তো 10টা, কার 10টা, আকার রস্বই ইকার দীর্ঘ ইকার, এইভাবে 10টা। আর আরবির ক্ষেত্রে এই 3টা, জবর জের পেশ, এই 3টা। আর দেখা যায় যে এইগুলো এইগুলো রস আর কি এগুলো আর কি রস্য। আর দীর্ঘ যেগুলো আছে, দীর্ঘর ভিতরে বাংলাতেও বেশ কিছু দীর্ঘকার আছে। তো আরবির ক্ষেত্রেও দীর্ঘকার আসবে, আমরা এখনো ওইগুলো পড়িনি। আমরা এগুলোকে শুধু পড়লাম যে হারাকাত। তো এরপরে আসবে মাদ্দের হারাকাত। আমরা মাদ্দের হরফ পড়েছি, ওয়াও আলিফ ইয়া, এই 3টা পড়েছি মাদ্দের হরফ। তো এরপরে আসবে মাদ্দের হারাকাত। যেরকম আমরা এখানে হারাকাত গুলো পড়তেছি, জবর জের পেশ, এগুলোতে কোনো টান নেই। এগুলো আর কি আপনার যেটাকে আমরা বাংলা রস্য বলি আর কি, রস্যকার। তো এই রস্যকার এগুলো, জবর জের পেশ এগুলো রস্যকার। আর যখন এরকম খাড়া জবর, খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ আসবে, এইগুলো হবে এইগুলো হবে দীর্ঘ দীর্ঘকার আর কি। তো এইগুলো যদি সম্ভব হয় আজকে আমরা ইনশাল্লাহ পড়বো, আর একটু দেখি কত দূর হয়। তো তাহলে বাংলাতেও যেমন কার আছে, রস্যকার আছে, দীর্ঘকার আছে। তো আরবির ক্ষেত্রেও রস্যকার দীর্ঘকার আছে। আর আরবের ক্ষেত্রে আর একটা বিষয় হলো যে 3টা আছে, ওই 3টা হলো মাদ, অর্থাৎ ওই 3টা দীর্ঘ স্বর, অর্থাৎ ওয়াও আলিফ ইয়া, এই 3টা। তাহলে আমরা যেটা বলছিলাম যে জজমের ক্ষেত্রে, জজম বা সাকিন, এই ক্ষেত্রে এই জজম আর সাকিন গুলো হ্রস্ব চিহ্নের মতো, যে আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন বাসিনজের বিস, লাম নুন জবর লান, এটাই মোটামুটি। এরপরে এরপরে আমরা পড়ছিলাম মাদ্দের হরফ, সেই মাদ্দের হরফই আসলো। তো মাদ্দের হরফের ক্ষেত্রে যে মাদ্দের হরফ 3টি, আলিফ ইয়া ওয়াও বা ওয়াও আলিফ ইয়া, যাই হোক। তো জবরের বাম পাশ, আর এইগুলো এই 3টা হরফ তখনই মাদের হরফ হবে যখন এগুলোর নির্দিষ্ট কিছু শর্ত পাওয়া যাবে। যেমন জবরের বাম পাশে খালি আলিফ যদি হয়, আলিফ আলিফ যদি জবরের বাম পাশে খালি আসে, তখন গিয়ে এটা মাদের হরফ হবে। সবসময় যে মাদের হরফ হতে হবে এমনটা নাই। তারপরে ইয়া যখন জেরের বাম পাশে ইয়া সাকিন হবে, তখনই কেবল এই ইয়াটা মাদের হরফ হবে। আবার ওয়াওয়ের ক্ষেত্রেও তাই, যখন ডান দিকে পেশ থাকবে, এর বামে ওয়াও সাকিন হবে, অর্থাৎ পেশের বাম পাশে ওয়াও সাকিন হবে, তখনই এটা মাদের হরফ হবে। তাহলে এই 3টা হরফের ক্ষেত্রে 3টা শর্ত। একটা হলো যে যদি জবরের বাম পাশে খালি আলিফ আসে, তাহলে ওই ক্ষেত্রে হবে মাদের হরফ। আবার যদি জেরের বাম পাশে ইয়া সাকিন আসে, ওই ক্ষেত্রে মাদের হরফ হবে, ইয়াটা মাদের হরফ হবে। আবার যখন পেশের বাম পাশে ওয়াওতে সাকিন আসবে, তখন কেবল ওয়াওটা মাদের হরফ হবে। তাহলে এই শর্ত সাপেক্ষে এসব হরফগুলো মাদের হরফ হবে।
এরপর সব হরফ আর আরবের ক্ষেত্রে সব হরফগুলোই 5টা হরফ, অর্থাৎ 23টা হরফ। আলিফে তো আর আলিফের তো জবর জের পেশ দিয়ে উচ্চারণ হয় না, সাকিন দিয়ে উচ্চারণ হয় না। তো সাকিন বা জজমের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, সাকিনের একটা বিষয়ে আলোচনা আমাদের হয়নি আর কি, সাকিনের বিষয়টা আগে আসি। তো সাকিনের ক্ষেত্রে যে সাকিন বা জজমের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, এই ক্ষেত্রে 24টা হরফ আমাদের আর কি স্বাভাবিকভাবে উচ্চারিত হয়, কোনো রকম সমস্যা হয় না। আর 5টা হরফ এমন আছে যেগুলো আর কি একটু আলাদাভাবে উচ্চারিত হয়। সেই 5টা হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যদি সাকিন হয় তখন এইগুলো একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, যেমন আক, ইক, উক। তো এরকম একটু ধাক্কা দিতে হয়। এই কফ আর ত এই 2টা হরফের ক্ষেত্রে আর কি এর ধাক্কাটা উপরের দিকে যায় আর কি। আর এই যে বা, জিম, দাল এই 3টা হরফের ক্ষেত্রে আবার ধাক্কাটা নিচের দিকে যায়। যদি আপনারা একটু পড়েন আপনারা নিজেরাও খেয়াল করবেন। আক, ইক, উক, আক, ইক, উক, আব, ইব, উব, আজ, ইজ, উজ, আদ, ঈদ, উদ। আপনারা হয়তো খেয়াল করেছেন এই 3টার ক্ষেত্রে বা, জিম, দাল এই 3টার ক্ষেত্রে নিম্নমুখী কলকলাটা, অর্থাৎ এই যে আমরা পাল্টা আওয়াজে পড়তেছি ওটা নিম্নমুখী। আর কফ আর ত এর ক্ষেত্রে ঊর্ধ্বমুখী। তাহলে এই সাকিনের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা গেল। এরপরে মাদের হরফের ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম যে জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তখনই ওই আলিফটা মাদের হরফ হবে। আবার জেরের বাম পাশে যদি ইয়া সাকিন হয় তখনই ওই ইয়াটা মাদের হরফ হবে। আর পেশের বাম পাশে যদি ওয়াও সাকিন হয় তখনই ওই ওয়াওটা মাদের হরফ হবে। আর এই ক্ষেত্রে আমরা কি করব, যদি এই মাদের হরফ এগুলো মাদের হরফ হয় তখন ডান দিকের হরকতকে আমরা এক আলিফ টান দিয়ে করবো। হ্যাঁ, মোটামুটি সম্ভবত আমরা এগুলোই পড়ছিলাম, এর বাইরে আমাদের আর হয়তো আমরা পড়িনি। হ্যাঁ, এর এর বাইরে একটা বিষয় পড়ছিলাম আমরা, তাসদিদ। তো তাসদিদের ক্ষেত্রে যদি এরকম 3 দাঁত, আমরা ওই সিনের ক্ষেত্রে যেরকম 3 দাঁত দেখেছি, তো এরকম যদি 3 দাঁত আসে কোনো হরফের উপরে 3 দাঁত আসে, তো ওই 3 দাঁতের ক্ষেত্রে যে হরফের উপরে 3 দাঁত আসবে ওই হরফকে 2বার উচ্চারণ করে পড়তে হবে। প্রথমে ডান দিকের হরকতের উচ্চারণের সাথে একবার, আর পরে নিজ হরকতের সাথে দ্বিতীয়বার। অর্থাৎ এই যে এখানে যদি আমরা পড়ি, প্রথম উচ্চারণটা সাকিনের মতো উচ্চারণ আসবে, আর দ্বিতীয় উচ্চারণটা ওই নিজ হরকতের উচ্চারণ আসবে। যেমন রবা জবর রব, বা জবর বা, রব বা। ঠিক এইভাবে আর কি, তাবা জবর তাব, বা জবর বা, তাব বা। তো এই বিষয়গুলো। এরপর এখানে আবার 23টা হরফ, ওই 26টা হরফের ক্ষেত্রে এখানে আবার স্বাভাবিকভাবে উচ্চারণ থাকে, তাসদিদের উচ্চারণটা স্বাভাবিক থাকবে। কিন্তু 2টা হরফের ক্ষেত্রে আবার কিছুটা ব্যতিক্রম হবে। মিম আর নুন এই 2টার উপরে যদি তাসদিদ, অর্থাৎ এই যে আমরা যেটা বলছিলাম যে 3 দাঁত আসে, তাহলে সেখানে যেটা হবে সেখানে আর কি একটু গুণনা করে পড়তে হবে। আমরা যে 17 নম্বর মাখরাজ পড়ছিলাম নাকের বাসি থেকে গুণনা উচ্চারিত হয়, তো এখানে একটু নাকে নিয়ে তারপরে আর কি পরের হরকতের উচ্চারণটা আসবে। যেমন হামজা নুন জের ইন, নুন জবর না, ইন, কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন। তো এই বিষয়গুলো আর কি। তাহলে এখানে 26টা হরফের ক্ষেত্রে স্বাভাবিকভাবে উচ্চারণ আসবে। আর 2টা হরফের ক্ষেত্রে উচ্চারণটা আর কি নাকে যাবে, অর্থাৎ এই 2টা একটু ব্যতিক্রম। তো এখানে 2টা ব্যতিক্রম। আর সাকিনের ক্ষেত্রে 5টা হরফ ব্যতিক্রম, কফ, ত, বা, জিম, দাল। তো এইগুলোই মোটামুটি। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে এখন। হুজুর না, আমার তো কোনো প্রশ্ন নাই হুজুর। তো ওস্তাদ আমার প্রশ্ন বেশি নাই, শুধু এমনিতে জানার জন্যই ওই, কি
জি জি মাছের পেটের মধ্যে দেখা যায় ওই হুজুর কি ওইটা কালকে ছিল, কি আপনি রিভিউ করবেন? হুজুর কালকে ওই সাকিনটা উঠে গেল কেন? আর একটা হলো আপনার কি যেন প্রশ্ন করতে চাইছিলাম, আর জজম আর সাকিনের মধ্যে কি কোনো পার্থক্য আছে হুজুর? না না, এই জজম যেই জিনিস সাকিনও একই জিনিস। আসলে এই নামের ক্ষেত্রে অনেক সময় অনেক রকম হয়, বাকি এর কোনো পার্থক্য নেই আর কি, এই আর দুইটা এক। ওস্তাদ ওই দুই দুই ধরনের সাকিন মানে কেন, না কি এটা? আসলে এই বিষয়টা আমার নিজেরও জানা নেই, বাকি এটা হলো কি, সাকিন আর জজম এটা অনেক সময় দেখা যায় অনেক মুসাফে অনেক রকম লেখে। যেমন আপনার হরফ হরফের ক্ষেত্রেও দেখা যায় সৌদি আরবের ক্ষেত্রে আমরা যেটা দেখি, হ্যাঁ, আমরা এই যে যেরকম আমরা ওই যে আজকে পড়বো ইনশাল্লাহ। ওহো, সময় তো নেই, তাহলে ইনশাল্লাহ আমরা কালকে শুরু করব। এই যে হুজুর মাদের, কালকে কি আমাদের রিভিউ করাবেন? না না, আর আর রিভিউ হবে না ইনশাল্লাহ। হলে আর সামনে হয়তো বা বেশ পরে আরো একটা রিভিউ হতে পারে। তো এই যে আমরা যে মাদের হরকত ইনশাল্লাহ আগামীকালকে পড়বো, যে এরকম খাড়া জবর খাড়াজের উল্টা পেজ যেগুলো আছে, তো সৌদি আরবে মাসাব গুলোতে যে বিষয়টা দেখলাম, যে আমরা যে এই খাড়া জবর খাড়াজের উল্টা পেজ দিয়ে একালিপ টান দিই, তো সৌদি আরবের মাসাফের ক্ষেত্রে দেখলাম যে এরকম দুইটা আলিফ দেওয়া। ধরেন আলিফের আলিফের উপরে এখানে খাড়া জবর বাংলাদেশে যেসব মাসাব গুলো আছে, অর্থাৎ যেসব কোরআন শরীফের ছাপা গুলো আছে, ওইগুলোতে ধরেন এরকম উপরে একটা খাড়া জবর আছে এখানে। কিন্তু সৌদি আরবের একটা ছাপা দেখলাম, সম্ভবত সব ছাপাগুলো এরকম, যে এইখানে স্বাভাবিক একটা জবর, এরপরে বাম দিকে একটা খালি আলিফ। তো এই যে তাহলে হামজা জবর, হামজা আলিফ জবর, আহ, আর আমরা ওই যে যদি বাংলাদেশের মাসাফে আমরা পড়ি হামজা খাড়া জবর আহ, যদিও এই যে আমরা উপরের উপরের যেটাকে দেখতেছি, এটাও আর কি ওই ব্যাকরণে একটা নিয়ম আছে, যে এটা মূলত এই এই আলিফটাই ওই লেখার সুবিধার্থে একে এর মাথায় দেওয়া হয়েছে। তো ওই মাসাফের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় লেখার ক্ষেত্রে আগেকার মাসাফ গুলোতে সাকিনটা আর কি দেখা যায় হয়তো বা এইভাবে দিত, কিন্তু এখন ওইভাবে না দিয়ে এইভাবে দেয়, সাকিন বা জজম যেটাই বলি, হয়তো এইভাবে দেয় এখন। এই তাছাড়া এখানে এমন কিছু নেই যে খুব বেশি পরিবর্তন হয়ে গিয়েছে বা অন্যান্য কিছু, তেমন কিছু নেই। সাব্বির খান ভাই, জি হুজুর, বুঝতে পারছি। হুজুর আজকে কি আমাদের ক্লাস শেষ এই পর্যন্ত? তবে আজকে একটা সবক দিয়েই দিই ছোট ছোট করে, যেহেতু আমাদের তো ক্লাস দেরিতেই শুরু হয়েছে। সেটা হলো আমরা আজকে মাদ্দের হরকতটা একটু পড়ি। হ্যাঁ, মাদ্দের হরকত ইনশাল্লাহ আজকে পড়ে ফেলি। সেটা হলো এই যে এখানে দেখেন, আগে কি আমাদের পড়া বাকি থাকলো দেখি, না এত দূর তো আমাদের পড়াই ছিল গত গত ক্লাসগুলোতে। হ্যাঁ, তাহলে আর কি এখান থেকে, তাহলে এগুলোকে মাদের হারাকাত বলা হয়। ওই যে আমরা এর আগে বললাম বাংলায় যেমন হ্রস্বকার আছে, আবার দীর্ঘকার আছে। তো আরবির ক্ষেত্রেও তাই। আমরা যে এর আগে জবর জের পেশ পড়লাম, যে জবর জের পেশ, তো এগুলো হলো হ্রস্বকার। আর এবারে আমরা পড়বো দীর্ঘকার, এগুলোর উচ্চারণ আর কি একটু দীর্ঘ হবে। যে এখানে বলা হচ্ছে খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এর আগে যে আমরা পড়লাম এই যে যদি তাতে আলিফ থাকে, আমরা তখন পড়ছিলাম তা আলিফ জবর তা। তো এই ঠিক তেমন ভাবে আমরা এখানে পড়বো তা খাড়া জবর। এখানে শুধু এই বিষয়টা যে এর আগে আমরা পড়ছিলাম জবর, এখন পড়বো খাড়া জবর, এতটুকুই। জেরের ক্ষেত্রেও তাই, খাড়া জের। আর পেশের ক্ষেত্রে উল্টা পেশ, এই যে এটা উল্টা পেশ। আর এই যে জেরের ক্ষেত্রে খাড়া জের, এতটুকুই। তাছাড়া এই যে আমরা যে জেরের বাম পাশে ইয়া সাকিন আমরা টান দিছি, একালিপ টানছিলাম, যে তা খাড়া
তাই আজের তি। তো এই ক্ষেত্রে যদি তার নিচে খাড়াজের থাকে তা খাড়াজের তি, ওই একই বিষয় আর কি। যে এর আগে যে সাব্বির খান ভাইকে হয়তো বা ওই যে কি বলে সাকির বোঝাতে গিয়ে আর কি, যে ওই যে আলিফের মাথায় আলিফ না দিয়ে, আলিফের মাথায় খাড়া জবর না দিয়ে ওই যে পাশে একটা আলিফ দিলাম, অনেকটা অমন আর কি। যে এখানে দেখা যায় যে এই কি বলে জেরের বামে ইয়া সাকিন না হয়ে এখানে একবারে জেরের নিচে এই কি বলে হরফের নিচে একটা খাড়া জের দিয়ে দিয়েছে, এরকমই আর কি। তাহলে এই এই যে এগুলোকে বলা হয় মাদ্দের হরকত। মাদ্দের হরকতের ক্ষেত্রে মাদ্দের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। এর আগে আমরা যেটা করছিলাম যে যদি কোনো ইয়ে কি বলে জবরের বাম পাশে খালি আলিফ হলে ওই যে বাম পাশের হরকতকে আমরা টানছিলাম, কিন্তু এখন আমরা যেটা করব সেটা হলো যে যে হরফের উপরে খাড়া জবর বা যে হরফের নিচে খাড়া জের অথবা যে হরফের উপরে উল্টা পেশ থাকবে ওই হরফটাই টান দিয়ে পড়তে হবে। যেমন তা খাড়া জবর তা, ত খাড়া জবর ত, সা খাড়া জবর সা, সিন খাড়া জবর সা, ঠিক এইভাবেই। এরপরে শিন খাড়া জবর সা, সদ খাড়া জবর স, র খাড়া জের রি, হা খাড়া জের হি, জিম খাড়া জের জি, ঝা খাড়া জের জি, জাল খাড়া জের রি, র খাড়া জের উই, হা উল্টা পেশ হু, ওয়া উল্টা পেশ উ, ওয়া উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, ইয়া উল্টা পেশ ইউ, ইউ। তার মানে ওই যে আগের হরকত ইয়া পেশ ইউ, এটা একালিফ টানতে হবে এতটুকুই খেলে। আইন উল্টা পেশ ও, গইন উল্টা পেশ ও, ঠিক এইভাবে এইখানে ওইগুলোর মস্ক। মিম খাড়া জবর মা, লামজের লি, মালি, কাবজের কি, মালিকি, এইভাবে আর কি। এগুলো তাহলে ইনশাল্লাহ আগামীকালকে আমরা শুরু করব। বাকি আপনারা যদি সম্ভব হয় আপনাদের দ্বারা, তো আপনারা হোয়াটসঅ্যাপে এই এক জবর এক জের এক পেশ অর্থাৎ খাড়া জবরের ক্ষেত্রে আবার একটা বিষয়, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। মাদ্দের হরকতের ক্ষেত্রে এখানে আবার দুই জবর দুই জের দুই পেশ হবে, শুধু এইভাবেই হবে আর কি। তো তাহলে আপনারা যদি সম্ভব হয় তো মাদ্দের হরকত দিয়ে আরবি যে 29 অর্থাৎ 28 হরফ, আলিফের ক্ষেত্রে তো আর আলিফে হরকত থাকলে তো আর আলিফ থাকবে না, হামজা হবে। তো তাহলে ওই সবগুলো ইনশাল্লাহ মাদের হারাকাত অর্থাৎ জবর খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এগুলো দিয়ে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে আপনারা পড়া শোনাবেন। এতটুকুই থাকলো আজকে ইনশাল্লাহ। আগামীকালকে ইনশাল্লাহ আমরা পরের পড়া শুরু করব। তো এই পর্যন্ত যাবত কারো যদি প্রশ্ন থাকে। উস্তাদ আপনি কি যেন বললেন যে যে বামের হরফটা আমরা একালিফ টানছিলাম আর এইটাতে শুধু সেই হরফটা টানবো, কি হ্যাঁ, যেন বলছিলেন, বুঝি নাই। এই বিষয়টা দেখেন, আমরা এর আগে পড়ছিলাম যদি জেরের বাম পাশে ইয়া সাকিন হয় এটা একালিফ টানছিলাম আমরা, হয়তো মনে থাকার কথা। জি হুজুর। হ্যাঁ, আবার এই যে জবরের বাম পাশে খালি আলিফ পড়ছিলাম আমরা, জবরের বাম পাশে খালি আলিফ, যেমন বা আলিফ জবর বা, এখানে এক আলিফ টানছিলাম, টানতে হচ্ছিল আমাদেরকে বা আলিফ জবর বা। তাহলে এই যে বা এর হরকতটা আমরা টানতেছি না সাব্বির খান ভাই? জি হুজুর। হ্যাঁ, বা এর হরকত আমরা টানতেছি, কিন্তু এখন যেটা করবো সেটা হরফের উপরে যে হরকত থাকবে ওটাই টান দেবো আমরা খালি। অর্থাৎ এই যে দেখেন এই আলিফের কারণেই কিন্তু আমরা বা এর হরকত টানতেছি। আর এখন এই যে যদি খাড়া জবর বা খাড়া জের বা উল্টা পেশ থাকে তো ওই যে হরফের উপরে থাকবে ওই হরফেই টান দিতে হবে, ওই হরফের উচ্চারণ। আমরা তো আলিফ দেখেন এই আলিফ থাকার পরেও কিন্তু আমরা আলিফ টানতেছি না, আমরা টানতেছি বা, তাই নয় কি? জি হুজুর, বুঝতে পারছি। হ্যাঁ, আর পেশের ক্ষেত্রেও তাই, বা পেশ বু বা ওয়াও পেশ, এই বা উল্টা পেশ বু বু বা ওয়াও পেশ বু। তো তাহলে
আজকে এই পর্যন্ত থাকলো, ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আবার নতুন পড়া শুরু করব। এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।